কলকাতায় খুন হলেন এমপি আনোয়ারুল আজিম। দেশে ৩ জন আটক। পরিকল্পিত হত্যাকাণ্ড বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আনার হত্যাকারীদের বিচার চাইল মেয়ে। ঝিনাইদহের কালীগঞ্জে শোকের মাতম। অহিংসার বাণীতে বুদ্ধ পূর্ণিমা উদযাপন। মহামতি বুদ্ধের আদর্শকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির। রাইসির শেষ যাত্রায় লাখো মানুষের ঢল। পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন সর্বোচ্চ ধর্মীয় নেতার ছেলে মুস্তফা খামেনি। যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হারে কোনো অজুহাতে চলে না। বিশ্বকাপে ভালো কিছু করা নিয়ে সংশয়। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১ সংবাদে সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কলকাতায় খুন হয়েছেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। তার মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার হলো কলকাতার নিউ টাউন থেকে। হত্যার রহস্য এখনও স্পষ্ট নয়। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আনারকে। হত্যাকাণ্ডের সাথে জড়িত বাংলাদেশিরাই। ভারতীয় পুলিশের দেয়া তথ্যের ভিত্তিতে এরই মধ্যে বাংলাদেশ থেকে সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়েছে। রিপোর্ট দুলি মল্লিকের। আনোয়ারুল আজিম আনার ঝিনাইদহ ৪ আসনের এই সংসদ সদস্য গেল ১২ মে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতের কলকাতায় পৌঁছান। ওঠেন বরানগরে পারিবারিক বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে। পরদিনই সেখান থেকে চলে যান। বন্ধু গোপাল বিশ্বাস জানান, ওই দিন সন্ধ্যায় ফেরার কথা থাকলেও SMS-এ দিল্লি যাওয়ার কথা জানান আনার। ১৫ মে পর্যন্ত যোগাযোগ ছিল। এরপর থেকে ফোন বন্ধ। আনারের পরিবারও একই কথা জানালে ১৮ মে বরানগর থানায় জিডি করেন গোপাল। এরপরই তদন্তে নামে কলকাতা পুলিশ। মোবাইল ফোন ট্র্যাক করার পাশাপাশি তার ভাড়া করা গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ করে ১ সপ্তাহ পর নিউ টাউনে পৌঁছায় তারা। সেখানে সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে আনোয়ারুল আজিমের মরদেহ পাওয়া না গেলেও খণ্ডিত অংশ মিলেছে। ভারতীয় পুলিশ জানিয়েছেন যে তিনি খুন হয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, সিসিটিভি ফুটেজে নিউ টাউনের ওই বাড়িতে এমপি আনার ছাড়াও এক নারী সহ আরও ৩ জনকে ঢুকতে দেখা যায়। তবে তাদের কাউকেই বের হতে দেখা যায়নি। মোবাইল ফোনের লোকেশনও সন্দেহজনক। একবার কলকাতার নিউ মার্কেট এলাকা, এরপর পাওয়া যায় বিহারে। কে বা কারা কেন তাকে হত্যা করেছে তা এখনও স্পষ্ট নয়। তবে তদন্ত করছে কলকাতা পুলিশ। তাদের দেওয়া তথ্যে এরই মধ্যে ৩ সন্দেহভাজনকে আটক করেছে বাংলাদেশ পুলিশ। আটক ব্যক্তিরা সম্প্রতি কলকাতা থেকে ফিরেছেন। আমরা তথ্য পেয়েছিলাম, সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা ৩ জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ হত্যা পরিকল্পিত এবং বাংলাদেশিরাই জড়িত বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের কেউ এখানে জড়িত হন নাই। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। রহস্য উদ্ঘাটনে কলকাতা পুলিশের সঙ্গে কাজ করছে বাংলাদেশ কর্তৃপক্ষ। তদন্ত শেষ হয়ে গেলে আপনাদেরকে সবকিছু জানাবো কেন খুন হয়েছে। দুলি মল্লিক, ২১ টেলিভিশন। এদিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার ঘটনায় আটক ব্যক্তিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে জানিয়েছে ডিবি। অতিরিক্ত কমিশনার জানিয়েছেন, হত্যার রহস্য উদ্ঘাটনে ভারতের পুলিশের সঙ্গে যোগাযোগ হচ্ছে। এর আগে আনোয়ারুল আজিমের মেয়ে ডিবি কার্যালয়ে এসে বাবা হত্যার সুষ্ঠু তদন্ত চান। বিস্তারিত জানাচ্ছেন আহমেদ বাবু। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যুর খবর জানার পর দুপুরে ডিবি কার্যালয়ে আসেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। ডিবি কার্যালয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনার রশিদের সাথে দেখা করে বাবা হত্যার বিচার চান তিনি। পরে সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি। যার বাপ থাকে না, তার কেউ থাকে না, তারা এতিম হয়ে যায়। যতই কাছের আত্মীয় আপন মানুষ যেই থাকুক,
বাবা এই বাবার মতন কেউ হয় না। বলেন বাবা হত্যার সুষ্ঠু তদন্ত দেখতে চান তিনি। আমি মামলা করতে এসেছি, হারুন স্যারের সাথে কথা বলেছি, আমার এখানে যে পুলিশ কমিশনার আছে তার সাথে কথা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে আমার। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজে স্বচক্ষে আমি দেখতে চাই আমাকে কারা এতিম করলো, কেন করলো এভাবে। পরে ডিএমপি গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার বলেন কয়েকজনকে আটক করা হয়েছে, তাদের কাছ থেকে অনেক তথ্য পাওয়া যাচ্ছে। তদন্ত যে কাজটা চলছে এটা আসলে স্বাভাবিক কারণেই আমরা অত্যন্ত অধিক গুরুত্ব দিয়ে আমরা কাজটা করছি। নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি এবং আমাদের কাছে কয়েকজন আছে, তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি, অনেক তথ্য পাচ্ছি। তদন্তের স্বার্থে আমরা এখন বলতে চাচ্ছি না। এ ঘটনায় যারাই জড়িত থাক সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার। কোনো এলাকার দুর্বৃত্তায়নদেরকে দমন করার ফলে এরকম কোনো ঘটনা সবকিছুই আমরা তদন্তের আওতায় আমরা নিয়ে আসছি। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। আনোয়ারুল আজিম আনারের মৃত্যুতে গ্রামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জে এখন শোকের মাতম। তার হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবার, স্বজন ও দলীয় নেতাকর্মীরা। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। আনোয়ারুল আজিমের মৃত্যুর খবর শুনেই আত্মীয় স্বজন, প্রতিবেশী ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন তার কালীগঞ্জের বাড়িতে। কোনো কিছুতেই থামছে না তাদের আহাজারি। আমাদের কালীগঞ্জের মাথা সরে গেল, আমাদের পায়ের মাটি সরে গেল। আমাদের দেশের লোকের সাথে জড়িত আছে এ হত্যাকাণ্ড, এটা একটা হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে। ভারতে 7 দিন নিখোঁজ থাকার পর আনোয়ারুল আজিম আনারের মৃতদেহ উদ্ধারের খবরে হতবিহ্বল সবাই। আজকে আমরা যা হারালাম, আমি স্থিরভাবে বিশ্বাস করি এই নির্বাচনী এলাকার মানুষ 100 বছরেও এরকম একজন মাননীয় সংসদ সদস্য পাবে না। নিঃস্বার্থবান মানুষ এইভাবে চলে যেতে পারে না। আমাদের কাঁদিয়ে দিয়ে লক্ষ লক্ষ জনতা। এলাকাবাসীকে নিঃস্বার্থভাবে ভালোবাসতেন বলে কান্নায় ভেঙে পড়েন স্থানীয়রা। অবিলম্বে হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা সহ আমরা ভারতীয় প্রশাসনের কাছে এই হত্যার বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ, এই এমপির হত্যার বিচার আমরা চাই। 12 মে দুপুরে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতের কলকাতায় যান। ওই দিন তার বন্ধু বরাননগরের গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। পরের দিন 13 মে ডাক্তার দেখানোর জন্য ওই বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে নিখোঁজ হন এমপি আনার। রত্না জামান, 21 টেলিভিশন। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্য ও সম্প্রীতির বন্ধনে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার তাগিদ বৌদ্ধ ধর্মীয় নেতাদের। মোহাম্মদ হানিফের ক্যামেরায় মানিক শিকদারের রিপোর্ট। প্রায় 2500 বছর আগে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন বৈশাখী পূর্ণিমা তিথিতে। জন্ম, বোধিজ্ঞান ও নির্বাণ লাভ, এই ত্রিস্মৃতি বিজড়িত দিনটি বুদ্ধ পূর্ণিমা হিসেবেই পরিচিত। বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মীয় উৎসবের দিনে সকালে বুদ্ধ আরাধনা, শীল গ্রহণ, পিণ্ডদান, ভিক্ষু সংঘের প্রাতরাশ সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশে দিনটি উদযাপন করা হয়। দিনটা আমাদের সকলের জন্য একটা বিশেষ তাৎপর্যপূর্ণ। সকল মানব জাতির জন্য আমরা মঙ্গল কামনা করছি। বুদ্ধের যে প্রাথমিক যে স্তরের শীল ওটা পালন করতে হবে। সবাইকে শুভ বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা। পাপ থেকে মুক্তির উপায় বোধিসত্ত্ব বা শুদ্ধ জ্ঞান। বিশ্বজুড়ে চলমান অশান্তি, জরা ও যুদ্ধ বিগ্রহ অবসানের জন্য গৌতম বুদ্ধের বোধিজ্ঞান চর্চার তাগিদ দেন বৌদ্ধ ভিক্ষুরা। বুদ্ধের আদর্শিত মতাদর্শ যেইভাবে উনি প্রকাশ করেছেন, প্রচার করেছেন, সেইভাবেই যদি আমরা অনুকরণ করি, আমি মনে করি শুধু বৌদ্ধ নয়, বৌদ্ধদের জন্য বৌদ্ধ ধর্ম নয়, মানব ধর্ম। এটা হচ্ছে মানবতার ধর্ম। হিংসা করো না, লোভ করো না, মানুষের প্রতি ঝগড়া বিবাদ করো না। জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, প্রকৃতি ও প্রাণবৈচিত্র্যে কালো ছায়া নেমে এসেছে। এ থেকে উত্তরণের উপায় গৌতম বুদ্ধের
আদর্শ। প্রকৃতির যতগুলো অনুষঙ্গ আছে, গাছপালা, পশু পাখি, জীব জন্তু সবাই কিন্তু নিরাপদ হয়ে পড়ে এবং প্রকৃতি হয়তো নিশ্চয়ই তার মতো করেই সেই টিকে থাকতে পারে এবং নিশ্চয়ই সেটা আমাদের জন্য, মানবের জন্য আশীর্বাদ হবে। তো এটাকে আমরা প্রথমত খুব বেশি গুরুত্ব দিচ্ছি। এবার বুদ্ধের বাণীকে যদি আমি 3টি বাক্যের মধ্যে সংক্ষেপিত করতে চাই, সেটা হলো যে সকল পাপ থেকে বিরত থাকব, কুশল কাজ সম্পাদন করব এবং নিজের চিত্তকে বিশুদ্ধ রাখব। আচ্ছা, বুদ্ধ বলেছেন আমাদের সকল দুঃখের কষ্টের কারণ হলো অজ্ঞানতা, এবং এই অজ্ঞানতার কারণে আমাদের মধ্যে লোভ এবং আসক্তি। বৌদ্ধ ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন সেদিকে তৎপর ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ প্রধান মেরুল আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে শুভেচ্ছা বিনিময় করেন। আমরা সকলে মিলে তাদেরকে এই তাদের উৎসব পালনে সারা দেশে প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছি এবং দেব। গতবারও আমরা এখানে এসেছি। যুদ্ধ বিগ্রহ, ধর্ম, বর্ণ, জাতিগত হানাহানি চলছে বিশ্বজুড়ে, আর এসব ঘটছে সঠিক জ্ঞানের অভাবে। গৌতম বুদ্ধের আদর্শই পারে এই বিশ্বজুড়ে চলমান যুদ্ধ বিগ্রহ থেকে মুক্তি দিতে। শুধু মানুষই নয়, পৃথিবীর সকল প্রাণীকে সুখী করতে প্রয়োজন গৌতম বুদ্ধের আদর্শের চর্চা করা, এমনটাই বলছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। দেশে দেশে যুদ্ধ বিগ্রহ অর্থনীতিকে ভারসাম্যহীন করে তুলেছে বলে জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কঠিন এই সময়ে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন তিনি। বলেন, সুখী, সমৃদ্ধ ও শান্তিময় বাংলাদেশ গড়তে গৌতম বুদ্ধের শিক্ষা ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বঙ্গভবনে বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের শুভেচ্ছা বিনিময় করতে আসেন বিভিন্ন দেশের কূটনীতিকরাও। বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ ধর্মের বিভিন্ন মানুষের সাথে এ সময় কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি। পরে বক্তৃতায় রাষ্ট্রপতি বলেন, সুখী, সমৃদ্ধ ও শান্তির বাংলাদেশ গড়তে গৌতম বুদ্ধের শিক্ষা ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। মানুষকে আলোর পথ দেখাবেন, দেশ ও জনপদের কল্যাণে কাজ করবেন। শুধু নিজে বা পরিবারকে নিয়ে ভালো থাকার চিন্তা না করে সকলকে নিয়ে ভালো থাকার চিন্তা করবেন। মহামতি বুদ্ধের এই শিক্ষাকে আপনারা নিজের জীবনে প্রতিফলিত করবেন এবং অন্যদেরকেও উৎসাহিত করবেন। বিভিন্ন দেশের যুদ্ধ ক্ষতিগ্রস্ত করছে বিশ্ব অর্থনীতি, তাই কঠিন সময় পাড়ি দিতে একে অপরের পাশে থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি। দেশে দেশে যুদ্ধ বিগ্রহ বিশ্ব অর্থনীতিকে ভারসাম্যহীন করে তুলেছে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের আর্থ সামাজিক খাতেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। কঠিন এ সময়ে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে। অহিংসা পরম ধর্ম, সমাজে শান্তি প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধের এ অমীয় বাণী আজও সমানভাবে প্রযোজ্য বলেও জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। তেহরানে লাখো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় হয়েছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজা। তেহরান বিশ্ববিদ্যালয়ের চত্বরে প্রেসিডেন্ট এবং অন্যান্য কর্মকর্তাদের জানাজায় ইমামতি করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমেনি। এদিকে রাইসির মৃত্যুতে ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতা হিসেবে খামেনির ছেলে মোস্তফা রাইসির নাম আলোচনায় উঠে এসেছে। রাইসির মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে রাশিয়া। আশরাফ শুভর রিপোর্ট। রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হওয়ার আগ মুহূর্ত নিয়ে মুখ খুলেছেন অপর হেলিকপ্টারে থাকা প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ গোলাম হোসেন ইসমাইলি। বলেন, সেদিন যাত্রা শুরুর আগে আবহাওয়া স্বাভাবিক ছিল, কিন্তু উড্ডয়নের ৪৫ মিনিট পর বহরের দায়িত্বে থাকা রাইসিকে বহনকারী হেলিকপ্টারের পাইলট অন্য দুই হেলিকপ্টারকে আরও উঁচুতে ভ্রমণ করার নির্দেশ দেন। ঘন মেঘের উপর দিয়ে উড়ে যাওয়ার ৩০ সেকেন্ড পরই প্রেসিডেন্টের হেলিকপ্টারটি নিখোঁজ হয়। এদিকে তেহরানে লাখো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে রাইসির শেষ জানাজা। বৃহস্পতিবার তার শৈশবের শহর মাশহাদে দাফন করা হবে তাকে।
শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির যোগ্য উত্তরসূরি ছিলেন প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তবে রাইসির মৃত্যুতে হঠাৎই শীর্ষ নেতার দৌড়ে এগিয়ে গেছেন খামেনির ছেলে মোস্তাবা রাইসি। আশরাফ শুভ, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। সুন্দরবনে আগুন লাগাচ্ছে অসাধু কিছু কর্মকর্তা, অভিযোগ বাপার। বন রক্ষায় সমন্বিত তদন্ত কমিটি গঠনের আহ্বান। কুষ্টিয়ায় ভুয়া দলিলে মডেল মসজিদের জমি বিক্রির অভিযোগ, সক্রিয় দালাল চক্র। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। বারবার অগ্নিকাণ্ড থেকে সুন্দরবন রক্ষায় সমন্বিত তদন্ত কমিটি গঠনের আহ্বান জানালো বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। সংবাদ সম্মেলনে বাপা নেতারা অভিযোগ করেন, বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা ও ব্যবসায়ীরাই বারবার আগুন লাগাচ্ছে। শুধুমাত্র বন বিভাগকে নিয়ে তদন্ত কমিটি গঠন করায় এর রহস্য কখনোই উন্মোচিত হয় না বলে মত দেন তারা। মেহেদী হাসানের রিপোর্ট। 10,000 বর্গ কিলোমিটারের সুন্দরবনের 2/3 বাংলাদেশে। সংরক্ষিত বনের 51% সুন্দরবন। দেশের দক্ষিণাঞ্চলের একটা বড় অংশকে ঝড় জলোচ্ছ্বাস থেকে শুধু রক্ষাই নয়, সুন্দরবন বাংলাদেশের ফুসফুসের কাজ করছে। গেল 4 মে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে আগুন লেগে 7.9 একর বনভূমি পুড়ে ছাই হয়। 22 বছরে বনে আগুন লেগেছে 32 বার। সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের অভিযোগ, এগুলো নিছক দুর্ঘটনা নয়, বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা ও মুনাফালোভী ব্যবসায়ীরা পরিকল্পিতভাবে আগুন লাগাচ্ছে। 2016 সালের নাংলিতে যখন আগুন লাগলো এবং বন বিভাগই তখন রিপোর্ট দিল, তদন্ত রিপোর্ট, যে এটা মাছ ব্যবসায়ীরা আগুন লাগিয়েছে, তাহলে তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? কোনো ব্যবস্থা নেয়নি, কারণ বন বিভাগই তো যুক্ত ছিল ঘটনার সাথে, সুতরাং তারা ব্যবস্থা নেবে কিভাবে? প্রতিটি ঘটনায় তদন্ত কমিটি হলেও আড়ালেই থাকে আসল ঘটনা। বন রক্ষায় 15 দফা সুপারিশও তুলে ধরে বাপা। অগ্নিকাণ্ডের কারণ জানতে এবং এই অগ্নিকাণ্ডের কারণটা বন্ধ করার জন্য শুধুমাত্র দায়িত্বশীল বন বিভাগ নয়, আরও সরকারের যে সমস্ত দায়িত্বশীল যেই দপ্তরগুলো আছে, এখানে অনেকগুলো দপ্তরের নাম লেখা আছে, তার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলার সঙ্গে যারা জড়িত এবং অন্যান্য যারা বিশেষজ্ঞ আছেন এবং যারা এই সুন্দরবন বাঁচাও নিয়ে যারা কাজ করছেন, সবার সমন্বয়ে একটি কমিটি করা দরকার নিরপেক্ষভাবে, যাতে করে সত্যিকার বিষয়টি সেখানে উঠে আসে। বন রক্ষার বদলে অবৈধ বাণিজ্যেই অসাধু কর্মকর্তাদের বেশি আগ্রহ বলেও অভিযোগ বাপার। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। যারা মানবাধিকার ও গণহত্যাকে অস্বীকার করে তারা কাকে ভিসা নিষেধাজ্ঞা দিল তা নিয়ে আলোচনার কিছু নেই বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির আলোচনা সভায় তিনি বলেন, গাজায় যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে তা হিটলারের নাশকতাকেও হার মানায়। বিশ্ব সংকটের প্রতিক্রিয়া দেশের অর্থনীতিতেও পড়েছে বলে জানান তিনি। ভারতে রহস্যজনকভাবে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যুর ঘটনা নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনাও করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তো যারা গণহত্যাকে অস্বীকার করে তারা আমাদের কাকে নিষেধাজ্ঞা দিল, ভিসা নীতি প্রয়োগ করলো, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা। দেশের সশস্ত্র বাহিনী কিন্তু তার এক আলাদা নিয়ম কানুন আছে, তারা চলে। সেখানে যদি কেউ কোনো অপরাধ করে থাকে, সেটা প্রমাণিত হলে কোনোদিনও ছাড় দেওয়ার লোক বঙ্গবন্ধুর কল্যাণ। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালনে 15 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে কর্মসূচির ঘোষণা দেন। শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা 15 দিনের কর্মসূচি গ্রহণ করেছি। বিভাগে, প্রত্যেকটি বিভাগে আপনার কর্মসূচি নেওয়া হবে, জেলাগুলোতে কর্মসূচি হবে, উপজেলাগুলোতে কর্মসূচি গ্রহণ করা হবে। সেইভাবেই আমরা এখানে আলোচনা হয়েছে এবং সেই সিদ্ধান্ত হয়েছে, এবং সেটা হবে আপনার আমাদের 28 তারিখ থেকে 28শে মে থেকে 11ই জুন পর্যন্ত। ভালোবেসে বিয়ে করে হত্যার শিকার হলেন গার্মেন্টস কর্মী বিলকিস।
প্রথম স্ত্রীকে না জানিয়েই তাকে বিয়ে করেছিলেন উবার চালক মিজানুর রহমান সুমন। পরে বনিবনা না হয় পূর্বাচলে নিয়ে বিলকিসের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে র্যাব। বিস্তারিত আহমেদ বাবুর প্রতিবেদনে। 2 বছর আগে সুমনকে ভালোবেসে বিয়ে করেন বিলকিস। বিয়ের সময় প্রথম স্ত্রীর কথা গোপন রেখেছিলেন সুমন। পরে বিলকিসকে রাজধানীর তুরাগে প্রথম স্ত্রীর বাসার অদূরে আলাদা ভাড়া বাসায় রাখেন সুমন। 4 মাস ধরে বনিবনা হচ্ছিল না এই দম্পতির। এর জেরে বিলকিসকে হত্যার পরিকল্পনা করে সুমন। 19 মে পূর্বাচলের নির্জন স্থানে নিয়ে গিয়ে বিলকিসের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যান সুমন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিলকিস। উত্তরা কার্যালয়ে সংবাদ সম্মেলনে র্যাব 1-এর অধিনায়ক জানান, হত্যার 48 ঘন্টার মধ্যে গাজীপুর থেকে নিহতের স্বামী সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় নিয়ে যখন তাদের মধ্যে একটা বিশৃঙ্খল সৃষ্টি হয়, তখন সে একটা পরিকল্পনা করে যে তাকে সুযোগ বুঝে তাকে পরিকল্পনা করে মেরে ফেলবে। তাকে কৌশলে বিলকিসকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসার সাথে সাথেই তার শরীরে, মাথায়, শরীরে, কাপড়ের সামনে পিছনে সকল জায়গার মধ্যে পেট্রোল ছুড়ে মেরে। 2 সংসারের খরচ জোগাতে হিমশিম খাচ্ছিলেন সুমন। নিজের সংসার চালাতে বেশি টাকা দাবি করলে বিলকিসকে হত্যা করা হয় বলেও জানায় র্যাব। তাকে গতকাল গাজীপুর থেকে ধরতে সক্ষম হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার ঘটনা অকপটে স্বীকার করে যে পরিকল্পনা এবং তাদের হীন মানসিকতা যে কোনো মানুষের জন্য বিবেককে সাড়া দেয়। গাজীপুরের কালীগঞ্জ থানায় সুমনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে বিলকিসের পরিবার। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। কুষ্টিয়া শহরের একটি মডেল মসজিদের জমি ভুয়া দলিলের মাধ্যমে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। দালাল চক্রটি মসজিদের আরও জমি একই উপায়ে বিক্রির চেষ্টা করছে। তবে অভিযুক্তদের দাবি মসজিদের জমি নয়, ক্রয় সূত্রে পাওয়া জমি বিক্রি করেছেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্য চিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। সম্প্রতি সরকারি অর্থে কুষ্টিয়া শহরের কুঠিপাড়ায় পুরনো মসজিদ ভেঙে আধুনিক মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। নির্মাণের বেশ কয়েক বছর আগে মজমপুর মৌজায় এই মসজিদে 20 শতক জমি দান করেন স্থানীয় মাহাতাবুদ্দিন সরকার ও তার ছেলে। তখন জমিতে কোনো স্থাপনা নির্মাণ করেনি মসজিদ কর্তৃপক্ষ। এই সুযোগে ভুয়া দলিল তৈরি করে স্থানীয় একটি চক্র জমিটি দখলের চেষ্টা করছে। গত 6 মে চক্রটি 2.29 শতক জমি মাত্র 12 লাখ টাকায় বিক্রি করে দেয়। এই সম্পত্তি মসজিদ ঈদগাহে হচ্ছে, এটা দান করা হয়েছে। আর অনেকের জমি আছে, শুধু গণীয় করলি না, মসজিদকে দান করেছে। এখন মসজিদ কি করবে সেটা মসজিদ কর্তৃপক্ষ জানে। তবে অভিযুক্তদের দাবি ওই জমি মসজিদের নয়, তারা ক্রয় সূত্রে পাওয়া জমি নিয়ম মেনেই বিক্রি করেছেন। এখানে না মসজিদের কোনো জমি আছে না ঈদগার জমি আছে। আমরা তো এই পাড়ারই সন্তান। এই মসজিদের পিছনে আমাদের অবদান আছে, ঈদগার পিছনে আমাদের অবদান আছে। আমরা কখনো এইরকম ধরনের কাজ আমরা কেন করতে যাব? মসজিদ কমিটির নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন ওই জমির মালিকানা মসজিদের, কোনোভাবেই জমি বেদখল হতে দেবেন না বলেও জানান তারা। পুরাতন মসজিদ যদিও বিলুপ্ত হয়েছে, কিন্তু কমিটি আছে এবং কমিটির আন্ডারে নেওয়া হয়েছে। এখন আমাদের তো সম্পত্তি রক্ষা করতে হবে। আসলে এই সম্পত্তি কারোর ব্যক্তিগত সম্পদ না, এটা একটা প্রতিষ্ঠানিক, একটা সামাজিক প্রতিষ্ঠানের সম্পদ। এই সম্পদ রক্ষা করার দায়িত্ব এলাকাবাসীর সকলের। এদিকে মসজিদের জমি বেদখল হওয়ার খবরে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। তবে স্থানীয় প্রশাসন বলছে দুপক্ষের কাগজপত্র দেখে শিগগিরই বিষয়টি নিষ্পত্তি করা হবে। কমিটি আছে, তাদের সাথেও প্রয়োজনে কথা বলা লাগলে আমরা কথা বলে রেকর্ডপত্র দেখে এবং এর গ্রহণযোগ্য সমাধান আমরা করে দেব। মসজিদের জমি যাতে ব্যাহত না হয় সে ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চায় এলাকাবাসী। সমর ইসলাম, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। তুচ্ছ ঘটনায় যেন মামলা না হয়, জনগণকে সচেতন হওয়ার আহ্বান প্রধান বিচারপতি। ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দিল স্পেন, নরওয়ে, আয়ারল্যান্ড। রাষ্ট্রদূত প্রত্যাহার করল ইসরায়েল। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। তুচ্ছ ঘটনায় যেন মামলা না হয় সেজন্য দেশের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ছোট ছোট ঘটনার স্থানীয়ভাবে সমাধান হলে মামলা জট এবং বিচারের দীর্ঘসূত্রিতা কমানো সম্ভব বলে মনে করেন তিনি।
সকালে লালমনিরহাট আদালত প্রাঙ্গণে আইনি সহায়তা ও বিচার প্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জের উদ্বোধন করেন প্রধান বিচারপতি। মামলাজট কমাতে ভূমিকা রাখা সহ আইন পেশাকে দেশের কল্যাণে কাজে লাগাতে আইনজীবীদের প্রতি আহ্বানও জানান তিনি। একটা হাঁসের বাচ্চা এই বাড়ি থেকে ওই বাড়িতে গেল, এটা নিয়েও মামলা হয়ে যায়। মুরগিতে আরেকজনের ধান খেয়ে ফেললো, এটা তো মামলা হয়ে যায়। এইগুলি একটু প্রতিহত করতে হবে। এই জন্য অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য আপনাদের সাংবাদিকদের প্রতি আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনারা সচেতনতা বাড়াবেন মানুষের মধ্যে, যাতে সামান্য তুচ্ছ ঘটনা নিয়ে কোনো মামলা মোকদ্দমা না করে। ময়মনসিংহে দুপক্ষের মারামারি থামাতে গিয়ে স্থানীয় রাসেল বাহিনীর হাতে নিহত হয়েছেন কৃষক আলতাব। তাকে কুপিয়ে হত্যার বিচার ও খুনিদের গ্রেফতার দাবিতে আন্দোলনে নেমেছেন স্বজন ও চরের মানুষ। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ময়মনসিংহ সদরের চর কালীবাড়ির নিহত কৃষক আলতাবের বাড়িতে চলছে শোকের মাতম। কিছুতেই থামছে না স্বজনদের আহাজারি। তারা বলছেন, স্থানীয় চা ও পান বিক্রেতা মল্লিক মিয়ার পরিবারের সাথে দ্বন্দ্বের জেরে মঙ্গলবার রাতে মল্লিকের ওপর হামলা করে রাসেল বাহিনী। মারামারি থামাতে গেলে আলতাবকে কুপিয়ে রাস্তায় ফেলে চলে যায় সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলতাব হত্যার বিচার চান স্বজনেরা। আমার বাপ তো কোনো অন্যায় করেছে না, আমার বাপরে গেলে মারলো। রাসেল বাহিনীকে গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠেছেন চরের মানুষ। কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। ফায়ারও করছে, 2-3টা লোক কাছে যাইতে পারছে না, পরে ওরে 2-3টা বাড়ি মারিয়া 4-5টা বাড়ি মারিয়া থইয়া পরে দৌড়। দুমতার একটা মারামারি হইতেছে, তখন আমি গ্যারাজতে বার হয়ে আইছি, আয় দিয়ে লাশ পড়ে রয়েছি, কিন্তু তারা কুবাই টুবাই থয়ে গেলে গা, পরে কিন্তু আমি লাশ ধরছি। সবাই ফাঁসি চাইতেছে, তার মেয়েরা, তার পরিবার এই কথাই বলতেছে, ফাঁসি চাই। রাতেই রাসেলের বাড়িঘরে হামলা চালায় উত্তেজিত জনতা। তবে এলাকা ছেড়ে পালিয়েছে পরিবারটি। ঘটনাস্থলে গিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। আসামিরা বর্তমানে পলাতক আছে, তারা গ্রেপ্তারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি, আমরা এজাহার নিচ্ছি। আশা করি খুব দ্রুত সময়ে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবেন। নিহত আলতাবের মরদেহ ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। শেরপুরে 372টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। সহকারী শিক্ষকরা জোড়াতালি দিয়ে দায়সারাভাবে দায়িত্ব পালন করছেন। অন্য শিক্ষকদের ভোগান্তি সহ ব্যাহত জেলার প্রাথমিক শিক্ষা। শেরপুর প্রতিনিধি শরীফুর রহমানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। শেরপুর জেলায় 741টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষক আছেন 369টিতে। অর্ধেকেরও বেশি বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালনে অন্য শিক্ষকদের ভোগান্তি চরমে। প্রধান শিক্ষকের দায়িত্ব পালনে পর্যাপ্ত অভিজ্ঞতা আর সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় ব্যাহত পাঠদান কার্যক্রম। অনেক প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মানতেও নারাজ সহকর্মীরা। একটা প্রধান শিক্ষক পাইলে যাতে আমরা সহকারী শিক্ষকরা আমাদের ক্লাসগুলো বেশ ভালোভাবে নিতে পারি, অফিসের কাজগুলো আমাদেরকে না করতে হয়। একটা শিক্ষক কম থাকলে আর একটা 5টা শিক্ষকের প্রেসার পড়ে বেশি। প্রধান শিক্ষক থাকলে আমাদের অন্য ক্লাসগুলো আমাদের নিতে হতো না। আমাদের ক্লাসগুলো আমরা আরো সুন্দরভাবে, আরো সময় নিয়ে আরো আকর্ষণীয়ভাবে করতে পারতাম। পারিবারিক সমস্যা থাকতে পারে, ছুটি নিতে সমস্যা হচ্ছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের প্রশাসনিক কাজ, শ্রেণীকক্ষ পর্যবেক্ষণ সহ সভা সেমিনারে অংশ নিতে হয়। ফলে তারা পাঠদানে সময় দিতে না পারায় শিক্ষার গুণগত মান ধরে রাখাও সম্ভব হয় না। একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি একটা প্রধান শিক্ষক না থাকে তাহলে আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় যে কখনোই সে শিক্ষা প্রতিষ্ঠানটা সুষ্ঠু সুন্দরভাবে ম্যানেজমেন্ট করা ঠিক না। প্রধান শিক্ষক না থাকলে যেমন শিক্ষকদের ম্যানেজমেন্টটা এখানে কিছু বা শিক্ষকদের একটা গাছারা ভাব থাকতে পারে বা শিক্ষকরা দায়িত্ব সঠিকভাবে পালন নাও করতে পারে। প্রধান শিক্ষক যদি না থাকে তাহলে সেই স্কুলে লেখাপড়ার মান কিরকম হতে পারে। শূন্য পদ পূরণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কাগজপত্র পাঠিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর। আমরা পদোন্নতি দেওয়ার জন্য যে শর্তগুলো আর কি সমস্ত এসিআর এবং পেপার রেডি করেছি। বর্তমান মহাপরিচালক মহোদয় এ ব্যাপারে আমাদের সাথে দফাদফায় কথা বলেছেন এবং উনি বেশ আন্তরিক আছেন। গুণগত মানের প্রাথমিক শিক্ষা নিশ্চিতে দ্রুত সমস্যার সমাধান চান শেরপুরবাসী। সমর ইসলাম, 21 টেলিভিশন।
আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। কলকাতায় খুন হলেন এমপি আনোয়ারুল আজিম, দেশে 3 জন আটক, পরিকল্পিত হত্যাকাণ্ড বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আনার হত্যাকারীদের বিচার চাইল মেয়ে, ঝিনাইদহের কালীগঞ্জে শোকের মাতম। অহিংসার বাণীতে বুদ্ধ পূর্ণিমা উদযাপন, মহামতি বুদ্ধের আদর্শকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি। রাইসির শেষ যাত্রায় লাখো মানুষের ঢল, পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন সর্বোচ্চ ধর্মীয় নেতার ছেলে মোস্তফা খামেনি। যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হারে কোনো অজুহাতই চলে না, বিশ্বকাপে ভালো কিছু করা নিয়ে সংশয়। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21.20.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল।